আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। ব্যবসা বাণিজ্য আর অর্থনৈতিক খবর নিয়ে রবি থেকে বৃহস্পতিবার ঠিক দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ। এছাড়াও আছে শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট। আজ পুরো সময় আপনাদের সাথে আছি আমি মুরসালিন হক জুনায়েদ। এখনো আস্থার সংকট কাটেনি বেসরকারি শিল্প প্রতিষ্ঠানগুলোতে। হয়রানিমূলক মামলা, রিসিভার নিয়োগ ও বিনিয়োগ পরিবেশ নিয়ে নানা উৎকণ্ঠা বিরাজ করছে বেসরকারি উদ্যোক্তাদের মাঝে। শিল্প উদ্যোক্তারা বলছেন, ভুল তথ্য বা নীতির কারণে বেসরকারি খাতকে বিপাকে ফেলা যাবে না। বিনিয়োগ ও ব্যবসার পরিবেশ নিশ্চিতে কাজ করতে হবে সরকারকে। কেন্দ্রীয় ব্যাংক মুখপাত্র বলছেন, উচ্চ আদালতের নির্দেশনা ছাড়া বাংলাদেশ ব্যাংক স্বপ্রণোদিত হয়ে কোনো রিসিভার নিয়োগ করবে না। বাবু কামরুজ্জামানের বিশেষ প্রতিবেদন। গেল 1.5 দশকের স্বৈরশাসনে যতটা ফুলে ফেপে দেখানো হয়েছে দেশের সামগ্রিক অর্থনীতির চিত্র, প্রকৃত বাস্তবতা ছিল পুরোপুরি ভিন্ন। উন্নয়নের নামে দুর্নীতি, অপচয় আর লুটপাটে ঋণে জর্জরিত করা হয়েছে দেশের অর্থনীতিকে। নেওয়া হয়েছে একের পর এক প্রকল্প। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর শুরু হয়েছে আর্থিক খাতের সংস্কার কার্যক্রম। তবে এখনও শিল্প কারখানায় স্বাভাবিক ছন্দ মেলেনি। জ্বালানি সংকট, শিল্প গ্রুপগুলোতে রিসিভার নিয়োগ, হয়রানিমূলক মামলা আর বিনিয়োগ পরিবেশ নিয়ে এখনও উৎকণ্ঠায় ব্যবসায়ীরা। ডিস্ট্রিক্ট বিজনেসম্যান যারা আছে তাদেরকে আপনাকে কমফোর্টেবল করতে হবে, এটা বড় কথা। তারা যে স্থিরতার মধ্যে আছে বা তারা যে একটা আপনার কনফিডেন্স পাচ্ছে না, ল্যাক অফ কনফিডেন্স তাদের মধ্যে তৈরি হয়েছে, এটাকে দূর করার চেষ্টা করতে হবে। যদি ব্যবসা বাণিজ্য পরিস্থিতি না থাকে তাহলে অর্থনীতি সংকুচিত হবে। অর্থনীতি সংকোচন মানে হচ্ছে সরাসরি কর্মসংস্থান কমবে। সেটার পরিণাম হয়তো বা খুব একটা ভালো কারোর জন্য আমি দেখি না। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব বলছে, প্রত্যাশিত প্রবৃদ্ধি হচ্ছে না বেসরকারি খাতে ঋণ প্রবাহের। চলতি বছরের মার্চ, মে এবং জুলাই ছাড়া বাকি মাসগুলোতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি 9% ঘরেই আটকে ছিল। এমন অবস্থায় বড় শিল্প গ্রুপে রিসিভার নিয়োগ দেশের বেসরকারি খাত এবং বিনিয়োগ পরিস্থিতিকে আরো নাজুক করতে পারে বলে মনে করেন ব্যবসায়ীরা। আমলা দিয়ে যদি আপনি অ্যাডমিনিস্ট্রেটর বসেন তাহলে কিছুই হবে না। একটা বিজনেস অর্গানাইজেশনটা আপনার এখানে ক্রাইম করে না, কারণ একটা পার্টিকুলার লোক, আপনি সেই লোকটাকে শাস্তি দেন, সমস্যা নেই, এটা দিতেই হবে। শাস্তি না দিলে আরেকজন তো ঠিক হবে না। কিন্তু কথা হলো যে অর্গানাইজেশনগুলো যদি টিকে থাকে এই ব্যবস্থাটা করতে হবে। আমরাও কিন্তু এখন ধুকে ধুকে মরছি। একদিকে জ্বালানি পাই না, মূল্য বেশি দিচ্ছি, ব্যাংকিং নানা রকমের ঝামেলা, তারপরে এদিকে সময় অসন্তোষ, এইসবের কারণে ফ্যাক্টরি বন্ধ হচ্ছে, উৎপাদন ব্যাহত হচ্ছে। অর্থনীতিবিদদের মতে বিনিয়োগ পরিস্থিতি স্বাভাবিক করতে বেসরকারি খাতকে আরো গতিশীল ও ব্যবসায়ীদের আস্থা নিশ্চিত করতে হবে। আমাদের ব্যবসায়ের যে সহায়ক পরিবেশ সেটি আসলে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে এবং ব্যবসা বাণিজ্যের বিশেষ করে কলকারখানাগুলোতে এবং সেফটি, সিকিউরিটি, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অবশ্যই সেদিকে বিশেষ নজর দিতে হবে। বাংলাদেশ ব্যাংক মুখপাত্র জানিয়েছেন, স্বপ্রণোদিত হয়ে কোনো কোম্পানিতে রিসিভার বা প্রশাসক নিয়োগ করবে না কেন্দ্রীয় ব্যাংক। স্বতঃপ্রণোদিত হয়ে বাংলাদেশ ব্যাংক রিসিভার নিয়োগের বিষয়টি বিবেচনা করছে না। বাংলাদেশ ব্যাংকের কাছে আদালতের একটা নির্দেশ আছে, কোনো একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের তার সকল গ্রুপভুক্ত প্রতিষ্ঠানের জন্য একজন রিসিভার নিয়োগ করার বিষয়। এর মধ্যে বেসরকারি খাতে ব্যাংক ঋণের 9% সুদ হার বেড়ে হয়েছে 14 থেকে 15%। পাশাপাশি নিরবচ্ছিন্ন জ্বালানি নিশ্চিত না হওয়ায় বিপাকে আছেন বলে দাবি বেসরকারি খাতের উদ্যোক্তাদের। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসে রিসিভার নিয়োগের সিদ্ধান্ত স্থগিত করে দিয়েছেন আপিল বিভাগ। তবে বেক্সিমকো গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানে রিসিভার নিয়োগের আদেশ বহাল থাকবে। মঙ্গলবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 বিচারপতির বেঞ্চ এই আদেশ দিয়েছেন। সেই সাথে বেক্সিমকো গ্রুপের বিষয়ে হাইকোর্টের জারি করা রুল বিচারপতি ফারাহ মাহবুবের হাইকোর্ট বেঞ্চকে আগামী 2 সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। সোমবার শুনানিতে বেক্সিমকো ফার্মার ওষুধ উৎপাদনের গুরুত্ব ও কর্মীদের বিষয় তুলে ধরে প্রতিষ্ঠানটির আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান রিসিভার নিয়োগের সিদ্ধান্ত স্থগিত চেয়েছিলেন। গ্রুপটির সব ব্যবসার ঋণের বিষয়ে তথ্য সরবরাহ করা সহ কয়েকটি বিষয় নিয়ে রিট করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মাসুদ আর সোবহান। অ্যাপিলেট ডিভিশন
2 সপ্তাহের জন্য হাইকোর্টের আদেশটা স্থগিত করে এবং একই সাথে হাইকোর্টের একটা বেঞ্চ রিপ্রেজেন্টেড বাই মিসেস জাস্টিস ফারা মাহবুব ওই কোর্টে 2 সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করার জন্য ডাইরেকশন দিয়ে পাঠিয়ে দেন। তো এর ফলে আদেশের ফলে যা হলো সেটা হচ্ছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কোম্পানির কানেকশনে শুধুমাত্র স্টেটা কার্যকর হচ্ছে এখন। গ্রুপের অন্যান্য কোম্পানির বিরুদ্ধে হাইকোর্টের আদেশ যা ছিল এখনো তাই আছে। রাজনীতিবিদরা দেশের অর্থনীতিকে শুষে নিয়ে একটি ফাঁপা অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে, আর তাই সামষ্টিক অর্থনীতি টেকসইয়ে উন্নয়ন কৌশল পুনর্বিবেচনার বিকল্প নেই। সোমবার রাজধানীর একটি হোটেলে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে এমন মন্তব্য করেছেন সরকারের 2 উপদেষ্টা। এ সময় দেশের আর্থিক খাতে বিভিন্ন নীতির দ্বিচারিতা নিয়ে সমালোচনা করেন গবেষক, অর্থনীতিবিদ ও অংশীজনরা। গত 1.5 দশকের স্বৈরশাসনে ভঙ্গুর অর্থনীতির দৃশ্যমান এক উদাহরণ ব্যাংক খাত। রুগ্ন বেশ কয়েকটি ব্যাংক অর্থ পাচারের মতো নিকৃষ্ট অপরাধের মাসুল টানছে। ডলারের বিনিময় হার বৃদ্ধি, মূল্যস্ফীতির উল্লঙ্ঘন সহ সামষ্টিক অর্থনীতিও আছে নাজুক অবস্থায়। এমন বাস্তবতার কথা জোরালোভাবে উঠে এলো বৈষম্য, আর্থিক অপরাধ এবং বাংলাদেশের অর্থনীতির নিরাময় বিষয়ক এই অর্থনৈতিক সম্মেলনে, যেখানে ব্যবসায়ীরা বিগত সময়ে নেয়া বিভিন্ন নীতির পাশাপাশি বর্তমান সরকারের দায়িত্বশীলদেরও কঠোর সমালোচনা করেন। নাগরিকদেরকে অ্যাকাউন্টেবল করা হচ্ছে, সেখানে অনেক ক্ষেত্রে রেগুলেটরদেরকে কিন্তু অ্যাকাউন্টেবল করা হয়নি। ওনারা মুখে বলে সংকুচিত মুদ্রানীতি, সেটা প্রাইভেট সেক্টরের জন্য সংকুচিত, কিন্তু যখনই সরকারের কাছে যায় তখন এটা সম্প্রসারিত। সম্মেলনে বিশিষ্টজনরা বলেন, রাষ্ট্রের প্রধান বৈষম্য দূর করতে অর্থনীতিতে গণতন্ত্রের প্রতিফলন থাকতে হবে। বৈষম্য অ্যাড্রেস করতে হয়, আপনাকে কিন্তু প্রথমে অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে। বৈষম্য বলি, অর্থনৈতিক অপরাধ বলি এবং অর্থনৈতিক নিরাময়ের কথা যদি বলি, 4টি বড় জায়গায় নজর দেওয়ার বিষয় আছে। একটি হচ্ছে সামষ্টিক অর্থনীতির ভারসাম্য, বিনিয়োগ, কর্মসংস্থান, দৈনন্দিন জীবনের স্বস্তি দেয়। আলোচনায় সরকারকে কর মওকুফের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার উপর জোর দেয় জাতীয় রাজস্ব বোর্ড। আর কেন্দ্রীয় ব্যাংক জানায়, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে চলতি সপ্তাহেই আন্তর্জাতিক মহলের সাথে কাজ শুরু করতে যাচ্ছে সরকার। যদি আমরা ট্যাক্স এক্সপেন্ডিচার কমাতে পারি, তাহলে আমাদের যত বৈষম্যমূলক আইন কানুনগুলো আছে সেগুলোকে আমরা রেশনালাইজ করতে পারবো। আদারওয়াইজ বৈষম্যমূলক আইন রেশনালাইজ করে যে পরিমাণ ট্যাক্স কমবে সেটা কিন্তু আমরা কভার করতে পারবো না, এবং জাতি হিসেবে আমরা আরো ঋণগ্রস্ত জাতি হিসেবে পরিণত হব। এই সপ্তাহে ইউএস গভর্নমেন্ট থেকেও ইউএস ট্রেজারি রিপ্রেজেন্টেটিভ আসছেন, ইউএস জাস্টিস ডিপার্টমেন্টের লোক আসছেন সেপারেটলি, কিভাবে বাইলেটারাল চুক্তি করে, দেশের সাথে চুক্তি করে এবং আইনগতভাবে এটাকে আমরা ফিরিয়ে আনতে পারি, সেটা নিয়ে আমরা আলোচনা করব। সরকারের 2 উপদেষ্টা মনে করেন, সার্বিক বৈষম্য ও ভঙ্গুর অর্থনীতির জন্য দায়ী দেশের রাজনৈতিক সংস্কৃতি। ম্যাক্সিমাম বিনিয়োগ আমার কাছে মনে হচ্ছে উইথ রেফারেন্স টু টপ লাইন, কোয়ালিটেটিভ চিন্তাভাব দিয়ে, সো দ্যাট as to how you can suck the economy and create a funnel, equality, justice, fairness, transparency, না হলে না চলবে। ডেভেলপমেন্টে শুধু ডেভেলপমেন্ট ফর ডেভেলপমেন্ট সেই ইজ নট ভেরি ফ্রুটফুল ফর এ কান্ট্রি লাইক বাংলাদেশ। অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে গণতান্ত্রিক ব্যবস্থায় জবাবদিহিতা নিশ্চিতে ঐক্যমত জানান সকলেই। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। দর্শক, এবার আমাদের নিয়মিত আয়োজনের অংশ সংবাদ বিশ্লেষণের পালা। আজকে আমাদের বিষয় নির্ধারণ করা হয়েছে আর্থিক খাত সংস্কারের অগ্রগতি। দর্শক, ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার 90 দিন অর্থাৎ প্রায় 3 মাস পেরিয়ে গেছেন, অনেক সংস্কারের কাজ চলছে, সেখানে আর্থিক খাত গুরুত্বপূর্ণ একটি অংশ হিসেবে বিবেচিত হয়েছে। এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত হবেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। আমরা ডক্টর মাহফুজ কবিরকে স্বাগত জানাই বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। ডক্টর মাহফুজ কবির, আপনাকে স্বাগত বিজনেস আওয়ারে। আজ নিউজ 24 এর এই বিজনেস আওয়ার এই প্রোগ্রামে আমরা যে বিষয়টি নির্ধারণ করেছি যে আর্থিক খাত সংস্কারের অগ্রগতি, 3 মাস অর্থাৎ 90 দিন পেরিয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকারের। ঠিক এই মুহূর্তে যদি বড় দাগে বলা হয়, আপনার দৃষ্টিতে কোন সংস্কারগুলো খুব উল্লেখযোগ্য বলে মনে হচ্ছে?
হ্যাঁ, ধন্যবাদ। আসলে এখনো পর্যন্ত ঠিক সেইভাবে সংস্কারের কাজ কিন্তু জোরসোরে শুরু হয়নি। যেটি এখন চলমান রয়েছে সেটি কিন্তু আইএমএফ এর যে সাপোর্ট প্যাকেজ রয়েছে, তাদের যে লোন এবং তাদের যে রিকমেন্ডেশন গুলো আগে ছিল, তো সেগুলোই আমরা আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করছি। এর বাইরে আলাদা করে কিন্তু সেইভাবে কোনো সংস্কার হয়নি। বিশেষ করে আমাদের যে ব্যাংকগুলোর যে একটা মার্জার ইকুইজিশনের যে বিষয়টা ছিল, ওগুলো কিন্তু একটু স্থবির হয়ে আছে। কিন্তু একটা কাজ হয়েছে, সেটি হলো যে কিছু ব্যাংকে এই যে পরিচালনা পর্ষদ সেটি কিন্তু ভেঙে দিয়ে নতুন করে এটা পর্ষদ গঠন করা হয়েছে। এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে যে রাষ্ট্রায়ত্ত যে ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকগুলোতেও কিন্তু এই যে পুরো ব্যবস্থাপনা সেখানে কিছুটা জটিলতা রয়েছে, কিছুটা দূষণতা রয়েছে। কিন্তু সার্বিকভাবে যেটি হচ্ছে সেটি হলো যে আমাদের যে উন্নয়ন সহযোগী দেশগুলো রয়েছে বা যে সমস্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠান আছে, তাদের সঙ্গে কিন্তু একটা ভালো যোগাযোগ হচ্ছে। তাদের যে প্রতিনিধি তারা আসছেন এবং পুরো আর্থিক খাতকে গোছানোর জন্য এখানে যে ফেডারেশন সেটা প্রতিষ্ঠা করার জন্য কিন্তু যে প্রাথমিক যে প্রস্তুতি, সেই প্রস্তুতির কাজগুলো এখন চলছে। এবং বিষয়টা এমন নয় যে আসলে 90 দিনের ভিতরে সবকিছু হয়ে যাবে। আসলে বেশ লম্বা একটা সময় লাগবে। অন্তত 2 বছরের আগে পুরো ব্যাংক খাত বা আর্থিক খাতকে ঘুরে দাঁড়ানোর মতো একটা অবস্থা তৈরি করা কিন্তু আসলে খুব কঠিন। এবং পরিস্থিতি যে পর্যায়ে চলে গেছে, মানে বছরের পর বছর ধরে যে এখানে যে অনিয়ম, অর্থ পাচার, এখানে যে ব্যাংককে কিছু ব্যাংককে একেবারে প্রায় শূন্যের কোটায় নিয়ে যাওয়া, এবং প্রায় আমরা দেখতে পাচ্ছি যে 16-17টা ব্যাংকে যে পুঁজির ঘাটতি রয়েছে, তো সেগুলো তো বাস্তবতা। এখন এই জায়গাটা থেকে বের হয়ে আসার জন্য এবং পুরো ব্যাংক খাত বা আর্থিক খাতকে সুস্থ ধারে নিয়ে আসার জন্য আমাদের সময় দিতে হবে। তবে যে কাজগুলো হচ্ছে আমি মনে করি যে এটা রাইট ডিরেকশনে আছে কেন্দ্রীয় ব্যাংক। এবং আরেকটা বিষয় হলো যে এখানে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য কিন্তু আসলে একটা বড় কাজ হলো যে যে অর্থ পাচার হয়ে গেছে সেগুলোকে ফেরত আনার ব্যবস্থা করা। সেটা নিয়ে কাজ হচ্ছে। সেখানে কিভাবে আইনগত সহযোগিতার মধ্যে দিয়ে যাওয়া যায়, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র সহ সিঙ্গাপুর আছে, ইউরোপের যে অন্যান্য দেশ রয়েছে বিশেষ করে যুক্তরাজ্য, তাদের সঙ্গে আলাপ আলোচনা চলছে এবং তাদের সরকারগুলো বাংলাদেশকে সহযোগিতা করবে, এরকম একটা কিন্তু মনোভাব তৈরি হয়েছে। আমি মনে করি যে এই যে ডিটারমিনেশন এবং এই যে একটা যে এটা পুরো পরিস্থিতিটাকে ইতিবাচক জায়গাতে নিয়ে যাওয়ার জন্য যে কাজগুলো হয়, সেই কাজগুলো হচ্ছে। এবং হয়তো আগামী 1-1.5 মাসের ভিতরে আমরা দেখতে পাবো যে কিছু। ডক্টর মাহফুজ কবির আমাদের সাথে একটু থাকবেন, আমরা আলোচনায় আবার ফিরবো। আমরা একটু সচিবালয় থেকে ঘুরে আসতে চাই। ডক্টর মাহফুজ কবির ছিলেন আমাদের সাথে অর্থনীতিবিদ হিসেবে। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে কথা বলছেন শিক্ষা উপদেষ্টা। আমরা সরাসরি একটু সেখানে আলোচনা শুনে আসতে চাই। সেনাবাহিনী যোগাযোগ করে দেওয়া যায়, মন্ত্রণালয় সহায়তা করবে। এই সম্পূর্ণ বিষয়টা তারা নিজেরাও বলেছে ভুল বোঝাবুঝির জন্য হয়েছে। আমি যে তাদের আন্দোলনের আগেই অনেক কিছু করে দিয়েছি, প্রথম ফেজে পাশ করে দিয়েছি আমার নিজের উদ্যোগেই, এবং যে মহাপরিকল্পনাটাও আমরা একমতের সবাই পাশ করে দিয়েছি। আসলে এরা অবগতই ছিল না এর সম্বন্ধে। আর তাদের ছোটখাটো যেসব দাবি সেগুলো তো বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে সমাধান করা যেতে পারে। যেমন তারা চাচ্ছে এতদিনে যাতে দুর্নীতি রয়েছে তার একটা হোয়াইট পেপার। আমি বললাম আমি এখানে বসে কিন্তু আমাদের জন্য হোয়াইট পেপার তৈরি করবে, তখন আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আছে, তারা হোয়াইট পেপার তৈরি করবে না। ওরা আমার সম্মান দেখিয়েছে। আমি ওখানে ইউজিসি কর্মকর্তারা ছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা ছিলেন। আমি শুধু ছাত্রদের সাথে দেখা করার জন্যই অসুস্থ শরীরে এখানে এসেছি। ছাত্ররা তাদের সাথে আমি কথা বলতে, তারা আমাকে অত্যন্ত সম্মান দেখিয়েছে এবং মনে করেছে যে আমি তাদের সমস্যার সব সমাধান। দর্শক, আমরা সচিবালয়ে ছিলাম, শুনছিলাম শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের ব্রিফিং। সেখান থেকে আমরা আবারও যাব আমাদের আজকের সংবাদ বিশ্লেষণে। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। জনাব ডক্টর মাহফুজ কবির, আমরা সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার একটি ব্রিফিং শুনে আসছিলাম। গতকাল একটি বড় ধরনের সম্মেলন হয়ে গিয়েছে, দেশের 3য় বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন, এবং সেখানে বেশ যেই বিষয় নির্ধারণ করা হয়েছিল, বৈষম্য একটি টপিক ছিল। সেই টপিকে যেই বৈষম্যগুলো বলা হয়েছে সেখানে শিক্ষা খাতকে কিন্তু অনেক বড় আকারে তুলে ধরা হয়েছে। এই যে শিক্ষা খাতের যে একাডেমিক যেই বৈষম্যর কথা বলি বা এখানে যে বাজেটে বরাদ্দের কথা বলি, সার্বিকভাবে এই বৈষম্যের শিক্ষা খাতে বৈষম্যের ব্যাপারটিকে আপনারা কিভাবে দেখেন? শিক্ষা খাতের বৈষম্য কিন্তু আমাদের স্বাধীনতার পর থেকেই এটা চলমান। আমাদের বিভিন্ন রকমের যে ধারা রয়েছে এখানে, কিন্তু বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, তারপরে এখানে একটা মাদ্রাসার মধ্যেও আবার কম এবং আলিয়া, এই বিভিন্ন রকমের স্ট্রিমের কারণে দেখা যায় কি যে একেবারে একটা
এটা শিশুর জন্মের পর থেকে তার যে শিক্ষার মধ্যে পড়ে সেইখান থেকে সমাজে একটা বৈষম্য মানে বড় রকমের বৈষম্য জেগে বসে। আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি যে কিছু কিছু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তারা কিন্তু ইউনিভার্সিটি গুলোতে আসছে এবং তারা ভালো করছে। এমনকি যে এখনকার যে অ্যাডভাইজারি কাউন্সিল সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডেরও একজন তিনি কিন্তু সেখানে চলে গেছেন। তো এখন বাস্তবতা হচ্ছে যে এই সময়ে এসে আসলে যখন আমরা জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে সমাজকে এগিয়ে নিয়ে যাবো, সেখানে প্রবৃদ্ধি উন্নয়ন হবে, তো সেখানে কিন্তু এইভাবে করে যে শিক্ষার মধ্যে একটা বড় রকমের বৈষম্য রেখে আসলে সমাজ এগিয়ে যেতে পারে না। বৈষম্য বিরোধী যে একটা অবস্থানে বাংলাদেশ চলে এসছে এবং সামনের দিনগুলোতে আমরা এগুলো চাই না। তো সামাজিক বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য সবকিছুর গোড়া কিন্তু আসলে শিক্ষার ক্ষেত্রে বৈষম্য। তো এই জায়গাটাতে আমি মনে করি যে আসলে এখনই নজর দেওয়ার একটা বড় সময়। আমরা শিক্ষানীতি করেছি বিভিন্ন সময়ে, কিন্তু আলটিমেটলি এই যে শিক্ষার মধ্যে দিয়ে একেবারে শিকড় গিয়ে রয়েছে যে বৈষম্যগুলো, তো এবং সেখানে দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গাতে যে অ্যালোকেশন সেখানে বেশি যাচ্ছে, আবার আমরা কিন্তু কমিউনিটি কিন্তু ওইভাবে অ্যালোকেশন দিতে পারছি না, যার ফলে সমাজের একটা বড় অংশ তারা কিন্তু এই বৈষম্যের শিকার হচ্ছে এই বাজেটের মাধ্যমে। তো আমি মনে করি যে এখনই আসলে নতুন করে চিন্তা করতে হবে যে অন্তত আগামী অর্থ বছর থেকে আমরা কিভাবে এই একটা বৈষম্যের যে সূতিকাগার হিসেবে শিক্ষাকে এখন আমরা দেখছি, তো সেই জায়গাটাতে বাজেট এবং উন্নয়ন নীতির মাধ্যমে আমরা কিভাবে এই বৈষম্যটাকে দূর করতে পারি। সংস্কারের জায়গায় আসতে যাচ্ছি ডক্টর মাহফুজ কবির। গতকাল যে আলোচনা হয়েছে সেখানে ব্যবসায়ীদের পক্ষ থেকে একটি বড় ধরনের অভিযোগ করা হয়েছে যে কেন্দ্রীয় ব্যাংক এবং অর্থ বিভাগের বিভিন্ন সময়ের গ্রহণ করা যে নীতিগুলো রয়েছে সেগুলোর দ্বিমুখী এক ধরনের ব্যবহার রয়েছে। একটি বড় অভিযোগ করা হয়েছে যে ব্যক্তিকে যেভাবে দায় দেয়া হয় কিন্তু নিয়ন্ত্রক সংস্থাকে সেভাবে দায়ী করা হয় না। এই জায়গাটি সংস্কার আসলে কিভাবে করা যায় বলে আপনি মনে করেন? হ্যাঁ, এইখানে আমাদের আসলে আঘাত করতে হবে। আমি মনে করি যে আসলে প্রতিষ্ঠানগুলো অনেকটাই দায় মুক্তির মধ্যে পড়ে এবং প্রতিষ্ঠানদের আস্তে আস্তে দুর্বল হয়ে যায় ব্যক্তির কারণে। ব্যক্তি ব্যাংককে খালি করে ফেলে, ব্যক্তি ব্যাংক থেকে অর্থ সব পাচার করে ফেলে, কিন্তু দেখা যায় কি যে ব্যাংকের যে সমস্ত ব্যবস্থাপক রয়েছেন তো তাদের কিছুই হয় না এবং তারা কিন্তু বিভিন্নভাবে পুরস্কৃত হন। তো এইভাবে তো আসলে চলতে পারে না। প্রতিষ্ঠানগুলো যখন দুর্বল হয়ে যায়, বিশেষ করে ব্যাংকিং খাত, তখন দেখা যায় যে মার্জার অ্যাকুইজিশনের কথা বলি, সরকার, কেন্দ্রীয় ব্যাংক তারা ঋণ প্রবাহ করে, নতুন করে তাদের জন্য ব্যবস্থা নেওয়া হয়, বিশেষ ধরনের তাদের জন্য কোন সুযোগ তৈরি করা হয়। এইভাবে কিন্তু আসলে হয় না এবং এই সমস্ত কারণে দেখা যাচ্ছে ঋণের সুদের হার অনেক বেশি হয়ে গেছে এবং বাধ্য হচ্ছে সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক যে একটা সংশোধনমূলক মুদ্রানীতি বাস্তবায়ন করতে, এবং এতে দেশের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। আমি মনে করি যে কোন একটা আর্থিক খাতে অপরাধ হলে তাহলে সেটার দায় যেমন ব্যক্তি রয়েছে, একই সঙ্গে যে প্রতিষ্ঠানের যে সমস্ত ব্যবস্থাপক রয়েছেন বা নীতি নির্ধারক রয়েছেন তাদেরও দায় কিন্তু সমান। তো সুতরাং উভয়কেই সমানভাবে দায়ী করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে, তাহলে প্রতিষ্ঠানগুলো বাঁচবে। জি, ডক্টর মাহফুজ কবির, ব্যবসায়ীরা আরেকটি অভিযোগ করেছিলেন, সেটি হচ্ছে যে মুদ্রানীতির যে বিষয়টি তারা বলা হয়ে থাকে যে ব্যবসায়ীরা বলছেন সংকোচনমূলক মুদ্রানীতি শুধুমাত্র ব্যবসায়ীদের ক্ষেত্রে প্রয়োগ করা হয়, কিন্তু যখন সরকারি খরচের জায়গায় যায় তখন সেটি সম্প্রসারণমূলক হয়ে যায়। এই বিষয়টি আসলে কতখানি ব্যবসায়ীদের অভিযোগ যৌক্তিক? হ্যাঁ, না, বিষয়টা কিন্তু অত্যন্ত চিন্তার মানে এবং উদ্বেগের। তার কারণ এই যে দেশের মধ্যে যে অর্থের প্রবাহ সেটা কতটুকু হবে সেটা তো নির্ধারণ করবে নিশ্চয়ই কেন্দ্রীয় ব্যাংক, কিন্তু একই সঙ্গে আসলে এই যে ব্যবসায়ীরা, বিশেষ করে আমি বলবো যে এসএমইর লক্ষ লক্ষ উদ্যোক্তা তারা কিন্তু ব্যাংকে গিয়ে অর্থ পান না। আবার অন্যদিকে যে বড় ব্যবসায়ীরাও কিন্তু এখন অনেকটা চাপের মধ্যে রয়েছেন, বিশেষ করে যে সংকোচনমূলক মুদ্রানীতির জন্য। কিন্তু সরকারের দিক থেকেও যে যদি অর্থ চাওয়া হয় তাহলে সেক্ষেত্রে হয়তো সরকার অর্থ পায়, কিন্তু এখন যেটা হচ্ছে যে এখন কিন্তু এই মুহূর্তে সরকার কিন্তু চাইলেই যে অর্থ সহজে পেয়ে যাবে বিষয়টা এরকম নয়। সরকারকে কিন্তু বন্ড ছাড়তে হচ্ছে, বন্ড ছেড়ে এবং বন্ডের যে সুদের হার চড়া, তো সেই সুদের হারে কিন্তু অর্থ বাজার থেকে সংগ্রহ করতে হচ্ছে। সুতরাং মানে বিষয়টা এখন অতটা স্ট্রেট ফরওয়ার্ড নয়, মানে ব্যবসায়ী যেভাবে অভিযোগ করছেন ওরকম সরল নয়, সবার জন্যই কঠিন। কিন্তু যেহেতু আমাদের মুদ্রানীতি সংকোচনমূলক, তো এটার ফলাফল সবাইকেই আসলে একইভাবে ভোগ করতে হচ্ছে। আমি মনে করি যে এটার একমাত্র সমাধান হচ্ছে যে আস্তে আস্তে পুরো মুদ্রানীতিকে কিছুটা নমনীয় করা এবং ধীরে ধীরে উভয়ের জন্য, সরকারের জন্য যেমন সম্প্রসারণমূলক করা উচিত এবং ব্যবসায়ীদের জন্য আসলে এই জিনিসটা ওইভাবে যাওয়া উচিত, নাহলে কিন্তু অর্থনীতি আবার তার যে স্বাভাবিক ধারা সেখানে আসতে পারবে না। আরেকটি বিষয় যেটি বলতে চাচ্ছি যে বিনিয়োগ পরিস্থিতি এখন বাংলাদেশে কি অবস্থায় আছে, কেমন দেখছেন? হ্যাঁ, বিনিয়োগের ক্ষেত্রে একটা কিন্তু সংকট রয়েছে এই মুহূর্তে। এটার কারণ আসলে তিনটি। একটি হলো যে বিশ্ব অর্থনীতির যে চাপ সেটি কিন্তু এখনো চলমান রয়েছে এবং যেহেতু মূল্যস্ফীতি একটা উঁচু অবস্থাতে আছে, মানে মূল্যস্ফীতি এই মুহূর্তে কিন্তু 10% উপরে, তো এটাকে কাটেল করার জন্য কিন্তু এই যে এক ধরনের সংকোচনমূলক মুদ্রানীতি আমরা লম্বা সময় ধরে বাস্তবায়ন করছি এবং এটার পুরো দায়টা গিয়ে বা চাপটা গিয়ে পড়ছে কিন্তু ব্যবসায়ীদের উপরে।
এবং তাদের উচ্চ সুদের হারে ঋণ নিতে হচ্ছে এবং অনেক জায়গাতে ঋণ পাচ্ছেন না, এটার কারণে কিন্তু বিনিয়োগটা অত্যন্ত শ্লথগতি হয়ে গেছে। এবং সুদহার নিয়ে ব্যবসায়ীরাও কিন্তু এক ধরনের সুদহার, যেটি এখন আপনি বলছিলেন, আমি একটু আপনার সাথে সম্পর্ক করতে চাচ্ছি, সুদহার নিয়েও কিন্তু ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের অস্বস্তি আছে। না, খুবই স্বাভাবিক, তার কারণ কৃষি ঋণের সুদের হার 4 থেকে 8% বা সর্বোচ্চ 8% ছিল, তো সেটা হয়ে গেছে 12.55%। অন্যদিকে শিল্পের ক্ষেত্রে 15.5%, এবং সেবার ক্ষেত্রে বেশ কয়েকটা জায়গায়, বিশেষ করে রিয়েল এস্টেট এবং অন্যান্য যে সমস্ত গাড়ি কেনা, এগুলোর ক্ষেত্রে কিন্তু 16%-এর উপরে। এই যে এত উচ্চ সুদের হার, এটার কারণে কিন্তু একই সঙ্গে ব্যাংকগুলো চাপের মধ্যে আছে, তার কারণ ব্যাংকগুলো স্বাভাবিকভাবে ব্যবসা করতে পারছে না, ঋণটা কম দিতে পারছে, এবং একই সঙ্গে যে যারা ব্যবসায়ী বিনিয়োগকারী তারা কিন্তু সেভাবে ঋণ নিতে পারছেন না এবং তারা কিন্তু অত্যন্ত হতাশার মধ্যে রয়েছেন। এবং এটার আরেকটা প্রভাব গিয়ে পড়ছে কিন্তু আমাদের যে জয়েন্ট ভেঞ্চার কোম্পানিগুলো রয়েছে, মানে বিদেশের সঙ্গে বাংলাদেশের যে কোম্পানিগুলো একটা জয়েন্ট ভেঞ্চার করে বিদেশি বিনিয়োগটা আসছে, তো সেইখানেও স্থানীয় যে সমস্ত বিনিয়োগকারী তারা কিন্তু একটা হতাশার মধ্যে থাকছেন, তার কারণ তারা যেহেতু ঋণটাকে সিকিউর করতে পারছেন না ব্যাংকগুলো থেকে। তো সার্বিকভাবে এই সমস্ত কারণে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের বিনিয়োগ যতটুকু আসলে প্রত্যাশা করছিলাম আমরা, ঠিক এই পরিবর্তিত সময়ে যখন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখছি, তো এটার জন্য তো অর্থনৈতিক উন্নয়নটা বা বিনিয়োগ কর্মসংস্থান এগুলো তো জরুরি। তো সেই জায়গায় যদি ব্যবসায়ীরা হতাশ থাকেন এবং তারা যদি ঋণ না পান এই সংকোচনমূলক মুদ্রানীতির কারণে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বা ঋণের এত উচ্চ সুদের হার থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্যবসাটা করা যায় না। পার্শ্ববর্তী দেশগুলোতে তো সুদের হার অনেক কম, তো তাদের সাথে আমরা কম্পিট করতে পারছি না, তাহলে কিভাবে আমাদের ব্যবসায়ীরা চলবে সামনের দিনগুলোতে? তো এই বিষয়গুলোকে আমার মনে হয় যে খুব দ্রুতই আসলে নজরে নিতে হবে। এবং আমরা ঠিক আছে অর্থনীতির জন্য সবাই কাজ করছি, বাংলাদেশ ব্যাংকও কাজ করছে, কিন্তু আসলে ব্যবসায়ীদের স্বার্থটাকে দেখতে হবে। তখন ব্যবসায়ী তো যেমন মুনাফা করেন, একই সঙ্গে কিন্তু তারা কর্মসংস্থান তৈরি করেন, প্রবৃদ্ধিতে তারা ভূমিকা রাখেন। তো এটা যদি তাদেরকে করতে না দেওয়া হয়, তাহলে আসলে তারা কতদিন এই কাজগুলো করবেন? পরে দেখা যাবে যে ক্যাপিটাল ফ্লাইট হচ্ছে এই দেশ থেকে, দেখা যাচ্ছে ইনফর্মালি অন্য দেশে গিয়ে তারা ব্যবসা করছেন। তো এই বিষয়গুলো কিন্তু আমরা চাই না। তো সুতরাং পুরো অর্থনীতির স্বার্থে এবং আর ফার্দার ক্যাপিটাল ফ্লাইট যাতে না হয়, তো সেই বিষয়টা মাথায় রেখে আমি মনে করি যে এই মুদ্রানীতিকে বিশেষ করে যে সুদের হার আস্তে আস্তে কমানো এবং আর একটুখানি নমনীয় করা, তো সেভাবে করলে আমাদের অর্থনীতিতে একটু গতি সঞ্চার হবে। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ একটি তথ্য আপনার সাথে একটু শেয়ার করতে চাচ্ছি যে এই চলতি বছর এখন 11তম মাস চলছে, সেপ্টেম্বর পর্যন্ত যে ডাটা রয়েছে, মাত্র 3 মাসে যে বেসরকারি খাতে ঋণের যে প্রবৃদ্ধি সেটি 10%-এর উপরে ছিল, বাকি যে মাসগুলো সেগুলো কিন্তু 9%-এরও নিচে। তো এই যে বেসরকারি খাতে ঋণের যে প্রবৃদ্ধি এভাবে নিচের দিকে নিম্নমুখী আছে, এটি আসলে ভবিষ্যতে কি ধরনের প্রভাব ফেলতে পারে দেশের অর্থনীতিতে? আসলে আমাদের যে এই মুহূর্তে চলমান মুদ্রানীতি রয়েছে, সেই মুদ্রানীতির মধ্যে যে টার্গেট, সেই টার্গেট অনুযায়ী আসলে 10%-এর নিচে থাকার কথা। তার কারণ তারা বলছেন, বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংকের অবস্থানটা হলো যে এই বেসরকারি খাতে প্রভাবটা আস্তে আস্তে কমাতে হবে এবং কমিয়ে যাতে পুরো বাজারের উপরে বিশেষ করে মূল্যস্ফীতিটাকে যাতে নিয়ন্ত্রণ করা যায়, সেই বিষয়টাই হচ্ছে তাদের চিন্তা ভাবনা। তো এখন যে অবস্থা হয়েছে, মূল্যস্ফীতি আসলে না কমে উল্টো বেড়ে গেছে, যেহেতু আপনার ঋণের অ্যাভেলেবিলিটিটা কম এবং একই সঙ্গে তারা কি করছেন, এই ব্যবসায়ীরা কিন্তু ইনফর্মাল সেক্টর থেকে চড়া সুদে ঋণ নিচ্ছেন এবং বিভিন্ন রকম মহাজন রয়েছে বা অন্য জায়গা থেকে তারা কিন্তু সিকিউর করছেন এটা। তো এটাই হচ্ছে সমস্যা তৈরি করেছে। একদিকে আমরা চিন্তা করছি যে না ঠিক আছে মূল্যস্ফীতি কমাবো, এই জন্য একটা টাইট মার্কেট পলিসি এবং পুরো প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথটা কমিয়ে দিচ্ছি, অন্যদিকে ইনফর্মাল ইকোনমিটা চাঙ্গা হচ্ছে, ওইখানকার যে সমস্ত অর্থ রয়েছে তো সেই অর্থগুলো অর্থনীতির মধ্যে আসছে, ব্যবসায়ীদের কাছে আসছে। তো এইটা কিন্তু আসলে খারাপ। আমি মনে করি যে একটু নতুন করে বাস্তবসম্মত একটা মুদ্রানীতি যদি আমরা প্রণয়ন না করি এবং সেটা বাস্তবায়ন না করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্যবসায়ীদেরও হয়রানি বাড়বে, বিনিয়োগটা নিরুৎসাহিত হবে এবং একই সঙ্গে মূল্যস্ফীতির ক্ষেত্রে যে আমরা একটা প্রত্যাশা করছি যে কমবে, সেটা কিন্তু সেটা কমবে না, বরং আস্তে আস্তে মূল্যস্ফীতির চাপ আরো বেশি হবে অর্থনীতিতে। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর মাহফুজ কবির বিজনেস আওয়ারে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আশা করি ভবিষ্যতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনার সাথে বিস্তারিত আলাপ হবে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আজকের সংবাদ বিশ্লেষণের বিষয়ে আর্থিক খাত সংস্কারের অগ্রগতি নিয়ে আমরা কথা বলছিলাম অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবিরের সাথে। আমরা এই মুহূর্তে চলে যাবো একটি বিরতিতে, ফিরছি শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট নিয়ে। সাথে থাকুন। আবারও স্বাগত বিজনেস আওয়ারে। এবারে শেয়ার বাজারের খবর। দর্শক, ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে প্রতিদিনই আমরা জেনে নিই শেয়ার বাজারের সবশেষ পরিস্থিতি, কর্মদিবসগুলোতে কি অবস্থায় আছে পুঁজিবাজার। সেই বিষয়টি জানার জন্য আজ ধারাবাহিকতা আমরা আজও চলে যাব ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে। সেখানে যেটি দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত যে নিম্নমুখী প্রবণতায় দেখা যাচ্ছে স্টক এক্সচেঞ্জে, এবং ডিএসইএক্স ইন্ডেক্স বলছে 22 পয়েন্ট কমে সূচক দাঁড়িয়ে আছে 5310 সূচকে।
এবং সরিয়া ভিত্তিক ইন্ডেক্স 10 পয়েন্ট কমে এখন দাঁড়িয়ে আছে 1185 পয়েন্টে। বিশেষায়িত 30টি কোম্পানির ইন্ডেক্স সেটি বলছে 5 পয়েন্ট কমে এটি এখন 1971 পয়েন্টে দাঁড়িয়ে আছে। এখন পর্যন্ত 398 কোটি টাকার লেনদেন হয়েছে। হাত বদল হওয়া শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে 155টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে 190টি কোম্পানির শেয়ারের দাম এবং অপরিবর্তিত রয়েছে 54টি কোম্পানির শেয়ারের দাম। এবার আমরা একটু মুদ্রা বাজারের যে অবস্থা, সেই মুদ্রা বাজারের অবস্থা দেখে নিব। মুদ্রার বিনিময় মূল্য আজ যে পরিস্থিতি দেখা যাচ্ছে সেটি এখন পর্যন্ত মার্কিন ডলার কেনা যাচ্ছে 119 টাকায়, বিক্রি হচ্ছে 120 টাকায়। ইউরো কেনা যাচ্ছে 127 টাকায়, বিক্রি হচ্ছে 132 টাকায়। পাউন্ড কেনা যাচ্ছে 150 টাকায়, বিক্রি হচ্ছে 155 টাকায়। চীনা ইউয়ান 15 টাকা 50 পয়সায় কিনে বিক্রি করা যাচ্ছে 17 টাকা 30 পয়সায়। সৌদি রিয়াল 31 টাকা 55 পয়সায় কিনে বিক্রি হচ্ছে 32 টাকা 50 পয়সায়। ভারতীয় রুপি 1 টাকা 35 পয়সায় কিনে বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সায়। এরপর আমরা জেনে নিব স্বর্ণের দরদাম। স্বর্ণের যে বিষয়টি দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত সবচেয়ে ভালো স্বর্ণ 22 ক্যারেট, সেটি প্রতি ভরি 1,38,708 টাকা। 21 ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি 1,32,398 টাকা। 18 ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি 1,13,490 টাকা এবং সনাতন যে স্বর্ণ রয়েছে সেটি প্রতি ভরি 93,160 টাকা। পাশে প্রতি গ্রাম কত করে সেই মূল্যটিও লেখা আছে, আপনারা দেখে নিতে পারবেন। রূপার দরদাম জেনে নিতে চাই। সবচেয়ে ভালো রূপা 22 ক্যারেট, সেটি প্রতি ভরি বিক্রি হচ্ছে 2,624 টাকায়। 21 ক্যারেটের রূপা বিক্রি হচ্ছে 2,496 টাকায় এবং 18 ক্যারেটের যে রূপা রয়েছে সেটি 2,146 টাকায় প্রতি ভরি বিক্রি হচ্ছে। 1,610 টাকা প্রতি ভরি বিক্রি হচ্ছে সনাতনী রূপা। এই ছিল এখন পর্যন্ত আমাদের কাছে যে শেয়ার বাজার, মুদ্রা বাজার এবং যেই স্বর্ণ রূপার বাজার রয়েছে সেই বিষয়গুলো। এবং সময় হলো আরো একটি বিরতির। আমরা ফিরবো বন্দর বাণিজ্য সহ অন্যান্য আন্তর্জাতিক যে বিশ্বের বাণিজ্যের খবর রয়েছে সেগুলো নিয়ে। সাথে থাকুন দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। এবারে আমরা জনপদের শিল্প বাণিজ্যের খবর দেখে নিব। চলতি মৌসুমে কার্ডিনাল জাতের আলু সর্বোচ্চ 65 টাকা এবং পাকড়ি জাতের আলু বিক্রি হয়েছে 70 টাকা। আগাম জাতের আলুতেও ভারী হয় লাভের পাল্লা। এই ভালো দাম পাওয়ায় আশার আলোয় এবারও আগাম জাতের আলু চাষে ব্যস্ত বগুড়ার চাষিরা। তারা বলছেন বিগত বছরের তুলনায় এবার বীজের দাম বেড়েছে, এর সাথে সার কীটনাশক সহ শ্রমিকের মজুরি বৃদ্ধিতে বাড়ছে উৎপাদন খরচ। কৃষি বিভাগ জানিয়েছে ডিসেম্বরে বাজারে মিলবে নতুন আলু। আব্দুর রাজ্জাকের ক্যামেরা ও আব্দুল সালাম বাবুর তথ্যে ডেস্ক রিপোর্ট। মাঠে মাঠে আলু রোপণ আর ক্ষেত পরিচর্যায় ব্যস্ত কৃষক। তরতাজা সবুজ গাছ ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখাচ্ছে তাদের। শস্য ভাণ্ডার খ্যাত বগুড়ায় প্রতি বছরই আগাম জাতের আলু চাষ করে থাকেন চাষিরা। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে চাষিরা বলছেন বিগত বছরের চেয়ে এবার বীজ আলুর দাম বেড়েছে। এর সাথে সার সেচ, কীটনাশক ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বেড়েছে। তাই এবার লাভের অঙ্ক নিয়ে শঙ্কায় কৃষক। সারের দাম বেশি, সেগুলো আলুর দাম পড়ে গেছে 100 টাকা কেজি পড়ে গেছে আলু। ডবল খরচ, গতবার আলু কিনছে 35 টাকা কেজি, তা 75 টাকা 70 টাকা কেনা লাগছে। আগামী যে আলু বেচছে যে দাম, সে যে টাকা বেচছে সেই টাকা হয় কি না। জেলার শিবগঞ্জ, শাহজাহানপুর সদর, কাহালু, নন্দীগ্রাম সহ গোটা জেলায় অক্টোবর মাসের শেষ থেকে নভেম্বর পর্যন্ত চলে আলু রোপণ। রোপণের 60 দিন থেকে আলু উত্তোলন করেন চাষিরা। প্রতি বিঘায় সর্বোচ্চ 40 থেকে 50 হাজার টাকা খরচ হয় আগাম জাতের আলু চাষে। আশা করে ঘাস টাস নিরেচ্ছি যাতে ফলন ভালো টালো হয়। এই জন্য বীজও আমরা বেশি দামে কিনছি, সেই জন্য আগুন করে আমরা লাগাই, ফলন টলন ভালো হয়। ডিসেম্বরের শেষ থেকে নতুন আলু বাজারে উঠবে বলে আশা কৃষি কর্মকর্তারা। তো এবছর আমাদের এই বৃষ্টিপাতের কারণে এটি রোপণে কিন্তু কিছুটা বিলম্ব হয়েছে। আমরা দেখেছি যে আনুমানিক কমপক্ষে 15 থেকে 20 দিন বিলম্ব হয়ে গেছে। তো আমরা এই ডিসেম্বরে হয়তো এই আগাম আলুটা বগুড়া জেলায় পাবো না, দেশের অন্য জেলায় পেলেও আমরা এটি জানুয়ারি মাসে মাঝামাঝি সময়ে এটি পাবো। বগুড়ায় এবার 2250 হেক্টর জমি থেকে 40,500 টন আলু উৎপাদনের প্রত্যাশা কৃষি বিভাগের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বগুড়ায় লাভের পাল্লা ভারী হলেও জয়পুরহাটে কিন্তু একটি ভিন্ন চিত্র রয়েছে দর্শক। আলু চাষে উচ্চ ফলনশীল বীজের তীব্র সংকট সেখানে আছে। টাকা দিয়েও চাহিদা মতো আলু বীজ না পাওয়ার কথা বলছেন কৃষকরা। বাজারে যা মিলছে তাও অনেক বেশি দাম দিয়ে তাদের কিনতে হচ্ছে। চাহিদার কারণে বীজের দাম বেশি নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা, এমন দাবি করছেন কৃষকরা। তবে কৃষি বিভাগ যেটি বলছে জেলায় বীজের কোনো সংকট নেই।
ধান কাটা শেষ, এবার চলছে আলু চাষের প্রস্তুতি। জয়পুরহাটে এবার 40,000 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তাই মৌসুমের শুরুতেই যেন দম ফেলার সময় নেই চাষিদের। যদিও উচ্চ ফলনশীল আলু বীজের সংকটে বিপাকে পড়েছেন তারা। বলছেন অ্যাস্টেরিক জাতের 40 কেজির এক বস্তা আলু বীজ কিনতে গুনতে হচ্ছে 1000 টাকার বেশি, বিক্রি হচ্ছে 4200 টাকায়। আবার বুকিং শেষ হওয়ায় ডিলারদের কাছেও মিলছে না বীজ। যেটা 1 নম্বর গ্রেড সেটা হলো 80 টাকা কেজি, আর যেটা হচ্ছে 2 নম্বর সেটা ওই 78 টাকা কেজি। একজন কৃষক আলু উৎপাদন 100 টাকা কেজি বর্তমানে কিনতেছে বীজ, কিন্তু যখন কোলেস্টোরেরা কিনে তখন কিন্তু কিনতেছে 18 টাকা, 15 টাকা, 20 টাকা কেজি। সিন্ডিকেটের ব্যবসা, বীজ না পেলে কৃষক কিভাবে বিক্রি করবে? দাম বেশির কথা স্বীকার করে পরস্পরকে দুষছেন ডিলার ও ব্যবসায়ীরা। আমাদের ডিলারের কাছ থেকেই বেশি দামে আলু কিনতে হয়, যার ফলে আমরা বেশি দামে আলুটা আমাদের বিক্রি করতে হয়। বীজের দাম বেশি নেওয়া হচ্ছে, কৃষক পর্যায়ে যে অভিযোগ সেটা একেবারে উড়িয়ে দেওয়া যাবে না। বীজের ঘাটতির জন্যই এই কাজটা হচ্ছে, ভালো বীজের ঘাটতি। তবে বাজারে আলু বীজের সংকট নেই জানিয়ে কারসাজি রোধে মনিটরিং চলছে বলে দাবি কৃষি কর্মকর্তার। এখন পর্যন্ত বাজারে পর্যাপ্ত পরিমাণ বীজের সরবরাহ আছে। কোনো কোম্পানি বা কোনো ব্যবসায়ী যাতে নিম্নমানের বীজ বিক্রি করতে না পারে বা অধিক দামে বীজ বিক্রি না করতে পারে, এই জন্য আমরা আমাদের মাঠ মনিটরিং কার্যক্রম অব্যাহত আছে। জেলায় 60,000 মেট্রিক টন চাহিদার বিপরীতে বিএডিসি ও অন্যান্য কোম্পানির উচ্চ ফলনশীল আলু বীজের বরাদ্দ মিলেছে মাত্র 25,000 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই বগুড়া এবং জয়পুরহাটে আলুর যে বিষয়গুলো নিয়ে সেই প্রতিবেদন দেখা গেল। এবার একটু আমরা বাজারের কথা যদি জানতে চাই, গেল সেপ্টেম্বরে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কিন্তু এক প্রজ্ঞাপনে আলুর আমদানি শুল্ক 25% থেকে কমিয়ে 15% করেছিল। পাশাপাশি আলু আমদানিতে 3% এবং পেঁয়াজের উপর প্রযোজ্য 5% নিয়ন্ত্রণমূলক শুল্কও কিন্তু প্রত্যাহার করা হয়। কিন্তু এসব উদ্যোগের কোনো প্রভাব বাজারে পাওয়া যাচ্ছে না। খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকায়, আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকা কেজি দরে, আবার প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকায়। এইসব বিষয়ে আমরা একটু বিস্তারিত জানতে চাচ্ছি আমাদের সহকর্মীদের কাছ থেকে। আমাদের সাথে যুক্ত হবেন চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয় এবং সাভার থেকে নাজমুল হাসান। আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই। যে নাজমুল, আপনি শুনতে পাচ্ছিলেন যে এনবিআর এর কিন্তু বেশ কিছু পদক্ষেপ রয়েছে এই আলু এবং পেঁয়াজের দাম কমানোর জন্য, সেই জায়গাগুলো কিন্তু বাজারে সেভাবে দেখা যাচ্ছে না। আপনি আছেন চট্টগ্রামে জয়, তো সেখানে কি দেখছেন, কেন প্রভাব পড়ছে না, ব্যবসায়ীরা কি বলছেন, ভোক্তাদের কোনো বক্তব্য আছে কিনা? ধন্যবাদ মুসরাদিন আপনাকে। আমি রিয়াজউদ্দিন বাজারে আছি, যেখানে আলুর আড়ত আছে। মুন্সিগঞ্জ থেকে আলু আসে, আমরা দেখছি ভারত থেকে আমদানিকৃত যে আলু এখানে এসেছে, আমরা দেখানোর চেষ্টা করছি যে আলুটি, এই আলু হলো ভারত থেকে আমদানিকৃত আলু। এই আলুর দাম দেখা যাচ্ছে চট্টগ্রামের বাজারে কম, আবার দেশি উৎপাদিত যে আলু সে আলুর দাম আমরা দেখছি আরও বেশি। যেখানে ভারত থেকে আমদানিকৃত মুসালিন বুঝতে পারছেন যে আমদানিকৃত যে আলু সে আলু বিক্রি করা হচ্ছে 60 টাকা কেজিতে, আর দেশি উৎপাদিত যে গত মৌসুমের আলু, যেখানে এই গত মৌসুমের আলু 40 টাকা থেকে তারা 35 টাকা পর্যন্ত বিক্রি করেছিল, এরপরে 45 টাকা বিক্রি করেছে, 55 টাকা বিক্রি করেছে, এরপরে গিয়ে এখন তারা বিক্রি করছে 65 টাকা। তাহলে বুঝতে পারছেন যে দেশি উৎপাদিত যে আলু সে আলুর দাম আরো কম থাকার কথা রয়েছে। আমরা দেখছি সে আলুর দামে কিন্তু অনেকটা বেশি, আর ভারত থেকে আমদানিকৃত যে আলু সে আলুর দামটা আমরা দেখছি কিছুটা কম আছে। তাহলে বুঝতে পারছেন যে দেশে উৎপাদিত যে আলু আলু সিন্ডিকেটে হাতে চলে গেছে। যারা ক্রেতা তারা হতাশার কথা আমাদেরকে জানিয়েছেন। আপনি কি মনে করেন চাচা? আমরা একটু কথা বলতে চাচ্ছি। ভারত থেকে আমদানিকৃত যে আলু ভারত থেকে এসেছে, এই আলুর দাম হলো 60 টাকা কেজি, আবার দেশে উৎপাদিত আলু সেই আলুর দাম 65 টাকা কেজি। কি মনে করেন? আসলে বেশি, দেশিটার দাম আসলে কম থাকা উচিত। সেই ক্ষেত্রে এখন দেশিটার দাম বেশি, যেহেতু আমাদের দেশে উৎপাদিত হচ্ছে, এটা আমাদের দেশের দাম কম থাকবে, কিন্তু হিসেব তুলনামূলকভাবে আমাদেরটার বেশি দাম আর আমদানিকৃতটার দাম কম দেখতেছি। এতে আমরাই তো হতাশ, আমরাই তো ক্রেতা, আমরা কিনি, আমাদের সবসময় আলু দিয়েই আমাদের দেশটা সবাই
আলু তরকারি বেশি পছন্দ করে। একই অবস্থা আমরা দেখছি পেঁয়াজ, আমরা দেশে উৎপাদিত যে পেঁয়াজ আপনি দেখতে পাচ্ছেন, এই পেঁয়াজের দাম হলো বাজারে বিক্রি হচ্ছে 140 টাকা কেজি। আর ভারত থেকে আমদানিকৃত যে পেঁয়াজ, এই পেঁয়াজ বড় সাইজের পেঁয়াজ ভারত থেকে আমদানি করা হয়েছে, এই পেঁয়াজের দাম আমরা দেখছি তারা বিক্রি করছেন 110 টাকা কেজি। তাহলে বুঝতে পারছেন দেশে উৎপাদিত যে পেঁয়াজ সেটাও বাজারে আছে, দেখা যাচ্ছে এই পেঁয়াজের দাম অনেক বেশি। আর ভারত থেকে আমদানিকৃত যে পেঁয়াজ সেই পেঁয়াজের দাম আমরা দেখছি একটু অনেক কম। এদের সাথে চীন সহ মিশর থেকেও আমদানি করা হয়েছে, এই পেঁয়াজের দাম আমরা দেখছি 70 টাকা কেজিতে তারা বিক্রি করছেন। এখানে যারা বিক্রেতারা আছেন, পাইকাররা আছেন, তারা বলছেন দেশে উৎপাদিত যে পেঁয়াজ থেকে নিয়ে আলু, তো এগুলোর দাম আরও যদি কমে, এমনকি সিন্ডিকেটের হাতে যে পেঁয়াজ আলু চলে গেল, সেই সিন্ডিকেট যদি ভাঙানো যায় তাহলে দেশে উৎপাদিত যে কোনো পণ্যের দাম অনেকটা কমবে বলে তারা মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী অপেক্ষা করছেন সাভারে নাজমুলের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি চট্টগ্রাম থেকে আলুর বাজারের খবর জানাচ্ছিলেন, আমি রয়েছি সাভারের নামা বাজারে। আমরা দেখেছি যে আলুর দাম কিন্তু আকাশ ছুঁয়েছে এবং আমরা যেটা দেখেছি 80 টাকা কেজি আলু বিক্রি করা হচ্ছে, সর্ব রেকর্ড করেছে আলুর বাজারে। এবং পুরান আলু আমরা দেখেছি যে আলু যদি 80 টাকা বিক্রি করা হচ্ছে এই আলু, এবং দেখতেই পাচ্ছি যে 20 টাকা থেকে 25 টাকা পার কেজিতে আলু বেড়েছে। এবং আলুর বাজার কিন্তু এখন অস্থির, এবং এই পণ্যটি কিন্তু আগে 75 টাকা ছিল, এখন কিন্তু 80 টাকা এবং বিক্রি করা হচ্ছে। এবং আলুর দেখতেই পাচ্ছেন যে তারা কিন্তু যারা আলু ব্যবসায়ী বা আলুর দোকানদার, কেউ কিন্তু আসলে দোকানে নেই, এবং যেহেতু আলুর বাজারটা কিন্তু এখন অস্থির, এবং দোকান ছেড়ে কিন্তু তারা আসলে পালিয়েছে। এবং আলুর বাজারে যে আসলে যে শুল্ক যে বেড়েছে এবং শুল্ক ফাঁকি সেটা দিচ্ছে। এবং আমরা দেখেছি যে এখানকার যে উপজেলা যে প্রশাসন রয়েছে, বা তারা কিন্তু আসলে সেই প্রশাসনের আমরা বাজারগুলোতে মনিটরিং করার কথা, সেই বাজার কিন্তু আসলে মনিটরিং হচ্ছে না, যার ফলে কিন্তু যে এই যে আলুর দাম কমিয়ে, অর্থাৎ এই পণ্যটি কিন্তু আসলে কমার কথা, সেইটা আসলে না কমে কিন্তু প্রতিদিনই আসলে আলুর দাম বাড়তে শুরু করছে। আলু যদি 80 টাকা কেজি হয়, এই যে আলু 80 টাকা কেজি বিক্রি করা হচ্ছে, আসলে কি ঠিক কিনা? ঠিক, 80-75 করে বিক্রি হচ্ছে। 80 টাকা কি আলু কিনে খাবেন আপনারা? না, খুব কষ্ট, কারণ জিনিসপত্রের দাম এত বেশি হলে আমাদের অনেক কষ্ট হয়। 50 টাকা নিচে থাকলে ভালো হয়। শুনছিলেন যে এখানকার সাধারণ ভোক্তা রয়েছে, তারা কিন্তু আসলে বলছেন যে আলুর বাজার কিন্তু দেখতেই পাচ্ছেন যে এখন অস্থির। যে নাজমুল, আমি একটি বিষয় আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম। আপনি যে ছবি দেখাচ্ছিলেন, এইখানে আমরা দেখছিলাম কোনো দোকানে আমরা আসলে কোনো ব্যবসায়ী বা দোকানদার কাউকে দেখলাম না। এই বিষয়টি কি একটু ব্যাখ্যা করবেন? এটি কি সাংবাদিক উপস্থিতির কারণে, না অন্য কোনো বিষয় আছে? যদি একটু জানান। কোনো দোকানে কোনো ব্যবসায়ী দেখা যাচ্ছে না। ঠিকই আপনি বলছেন। আমি ঠিক যখন মাইক্রোফোন এবং ক্যামেরা রেখে আলুর বাজারে আসলাম, আলুর দাম জিজ্ঞেস করলাম, তিনি আমাকে বলেছেন যে এই আলুটি 80 টাকা বিক্রি করা হচ্ছে, এবং আরেকটা আলু 75 টাকা বিক্রি করা হচ্ছে। এবং ঠিক আমি যখন ক্যামেরা ওপেন করার পরে কিন্তু আসলে দোকানদার দোকান রেখেই কিন্তু আসলে পালিয়ে, এবং ঠিক তার আগেই কিন্তু ছিল, এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তিনি এখানে নেই, এবং দোকান রয়েছে কিন্তু ব্যবসায়ী কিন্তু নেই। এবং তারা কিন্তু আলু বলেন, পেঁয়াজ বলেন, রসুন বলেন, যে সেই রেখে কিন্তু আসলে তারা পালিয়েছে। কারণ হচ্ছে যে তারা দাম বেশি বিক্রি করা হচ্ছে, এবং সাধারণ ভোক্তাদের সাথে কিন্তু আসলে মূলত প্রতারণা করা হচ্ছে, যার ফলে এখানকার যারা প্রশাসন রয়েছে এবং উপজেলার নির্বাহী কর্মকর্তা বা এখানকার যে এসিলেন রয়েছে, বা সাধারণ যারা ভোক্তা অধিকার অধিদপ্তর নিয়ে যারা কাজ করে, তাদেরও কিন্তু আসলে সাভারের যে বাজারগুলি সেগুলি আসলে দেখা যাচ্ছে না, এবং মনিটরিং করার কথা এভাবে আসলে মনিটরিং করছে না, যার ফলে আসলে আলুর দাম কিন্তু ওইভাবেই অস্থির হয়ে পড়ছে, এবং সাধারণ ভোক্তাদের কিন্তু অস্থির বিরাজ করছে। এবং যেহেতু সাভার আসলে একটা শিল্প অঞ্চল, অনেক ক্ষেত্রে আলুর উপরে তাদের নির্ভর করতে হয়। এই ছিল আমার কাছে সাভারের আলুর বাজারের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। জি, ধন্যবাদ নাজমুল এবং ধন্যবাদ জয়, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা বাজারের আলু এবং পেঁয়াজ বিক্রির যে পরিস্থিতি সেটি জানছিলাম। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম এবং সাভার থেকে আমাদের সহকর্মীরা। এবারে বিশ্ব বাণিজ্যের খবর।
পুনরায় সর্বকালের সর্বোচ্চ রেট $82,000 পৌঁছেছে শীর্ষস্থানীয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন। সোমবার মস্কোর বাইন্যান্স প্ল্যাটফর্ম এই তথ্য জানায়। এর আগে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পরপরই বিটকয়েনের দাম ছাড়িয়ে যায় $76,000। বিটকয়েনের মূল্যবৃদ্ধির এই গতি ঐতিহাসিকভাবে ক্রিপ্টোকারেন্সির জন্য আরও লাভের সংকেত দিচ্ছে বলে জানান বিশ্লেষকরা। ব্লকচেন প্রযুক্তির উপর ভিত্তি করে ক্রিপ্টো মুদ্রার একটি বিকেন্দ্রীভূত ব্যবস্থা হলো বিটকয়েন। ক্রিপ্টোকারেন্সি ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয়তার মাধ্যমে ওঠানামা করে এটির দাম। এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।